অনেক নাটকীয়তা শেষে সমাবেশের অনুমতি বিএনপির। শান্তিপূর্ণ সমাবেশের আশ্বাস মির্জা আব্বাসের। সন্ত্রাস করলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি মাহবুবুল হানিফের। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলার শুনানি শেষ। রায় 2 আগস্ট। ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু। রাজধানীর হটস্পটগুলোতে সারা বছরই জমে থাকে পানি। চলছে এডিস সহ মশার অবাধ প্রজনন। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল। প্রধান 2 দলের রাজনৈতিক কর্মসূচি থাকলেও ফলাফল প্রকাশে সমস্যা হবে না আশা আন্তঃবোর্ড সমন্বয় কর্তৃপক্ষের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নানা নাটকীয়তা শেষে 23 শর্তে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে মহাসমাবেশের এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 3 অঙ্গ সংগঠনকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আরো জানাচ্ছেন গেলমান শফি। বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশের দিন ঠিক করলেও পুলিশ নয়াপল্টনে অনুমতি না দেয় একদিন পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেয়। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ শেষ পর্যন্ত শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার কথা জানায়। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এক সংবাদ সম্মেলনে শর্ত সাপেক্ষে 2 দলকেই তাদের আবেদন করা জায়গায় সমাবেশের অনুমতি দেওয়ার কথা জানান। বিএনপি তাদের পার্টি অফিসের সামনে অনুমতি করার সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা 2 দলকেই মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে নাইটিঙ্গেল মোড় থেকে আমাদের পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত এই জায়গার মধ্যে তাদের মিটিং প্লেস এবং মাইকিং ব্যবহার সব কিছু সীমাবদ্ধ রাখতে হবে। একই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমে মুক্তাগণ পর্যন্ত এই এলাকাটুকুতে তাদের সমাবেশ এবং মাইকিং সীমাবদ্ধ রাখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো কোনো কাজ না করতে দল 2টির প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার। প্রয়োজনে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন তিনি। আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে, অনুরোধ থাকবে, তারা কোনো লাঠি সোঁটা কোনোভাবে সমাবেশে আনতে পারবেন না, কোনো ব্যাগ বহন করতে পারবেন না, রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য তারা প্রদর্শন করতে পারবেন না, কোনো দলই আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ করবেন না। যদি আমরা যে কোনো দলের পক্ষ থেকে এই ধরনের কোনো বিষয় দেখি তা আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সমাবেশে কোনো দুষ্টচক্র যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ নিতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করার কথা জানান ডিএমপি কমিশনার। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাল শুক্রবার নয়াপল্টনেই হচ্ছে বিএনপির মহাসমাবেশ। বাদ জমা শুরু হবে এই মহাসমাবেশ। বিকেলে কর্মসূচির অনুমতি পাওয়ার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হলো শান্তিপূর্ণ মহাসমাবেশের। পাশাপাশি অভিযোগ ছিল দলীয় নেতাকর্মীদের গ্রেফতার সহ নানাভাবে হয়রানির। বিএনপি নেতারা বলেছেন 1 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের নতুন কর্মসূচিও দেয়া হতে পারে শুক্রবারের মহাসমাবেশ থেকে। রিপোর্ট করছেন সেকান্দার রেমান। শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি। এ ব্যাপারে অনড় ছিল দলটি। বৃহস্পতিবার সকালে পুলিশকে অবহিত করার প্রক্রিয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের যে প্রাণের উচ্ছ্বাস, সেই প্রাণের উচ্ছ্বাস থাকবে। সেটা আপনারা যেভাবে দমনের প্রক্রিয়া নিয়েছেন, আমি আহ্বান জানাবো আপনারা এই দমনের প্রক্রিয়া থেকে সরে যান। বৃহস্পতিবার বিকেলে যখন পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে মহাসমাবেশের অনুমতি মেলে তখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রিক নেতাকর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করা হয়, যাতে অভিযোগ করা হয় মহাসমাবেশকে ঘিরে নানা ধরনের উস্কানি দিচ্ছে ক্ষমতাসীনরা। হোটেল, আবাসিক ভবন, পথে ঘাটে তল্লাশি করে বিএনপির অনেক নেতাকর্মীকে আটকের অভিযোগ করেন মির্জা আব্বাস। এটা বিএনপি, এটা শহীদ রাষ্ট্রপতি গড়া দল, এটা বেগম খালেদা জিয়ার পরিচালিত দল, এটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের একটি দল। এই দলের প্রস্তুতির সময় ঘন্টা দিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমরা 1 ঘন্টার মধ্যে এরকম কয়েক লোক আমরা বাংলাদেশের ঢাকা শহরে জমা করতে পারবো। বিএনপির দিক থেকে কোন রকম সহিংসতার আশঙ্কা নেই, এই কথা আমরা পরিষ্কারভাবে বলতে পারি। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ের সামনের রাস্তায় দিনভর কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, যদিও বিএনপি নেতারা জানান শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চান তারা। এক পর্যায়ে উপচে পড়া নেতা কর্মীদের রাস্তা থেকে সরাতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন। আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং এই শান্তপূর্ণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করবে, আমরাও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। এখানে যাতে অন্য কোনো কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা আদারদের পক্ষ থেকে যাতে অন্য কোনো রকম কিছু করা না হয়, আমরা একটা সুশৃঙ্খল মহাসমাবেশ আমরা করবো, এটা হলো আমাদের কথা। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির 1 দফা দাবিতে পূর্ব ঘোষিত ঢাকার এই মহাসমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হবে দলটির মহাসমাবেশ। বিএনপি নেতারা বলছেন 1 দফা দাবি আদায়ে তাদের এই মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন বিএনপি নেতারা। তারা বলছেন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই জনগণকে আরও বেশি সম্পৃক্ত করে দাবি আদায় করা হবে। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, নয়াপল্টনের এখনকার চিত্র কেমন দেখছেন এবং আগামীকালের মহাসমাবেশের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। আজকে যে সমাবেশ হওয়ার কথা ছিল অনুমতি না পাওয়ায়, যেটা আগামীকাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, আপনারা জানেন যে বিএনপি গতকাল রাতে বলেছিল, প্রেস ব্রিফিং করে বলেছিল যে আগামীকাল শুক্রবার বাদ জুমা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে 1 দফা দাবিতে। কালকে যেহেতু সমাবেশ অনুষ্ঠিত হবে, আজকে বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতিও পাওয়া গেছে, যদিও বিএনপি তা বলেছিল যে তারা আসলে অবহিত করেছেন যে তারা শুক্রবার সেখানে করবেন। যাই হোক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 23টি শর্ত দিয়ে নয়াপল্টন পার্টি অফিসের সামনেই সমাবেশ করার অনুমতি দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকে হওয়ার কথা ছিল যে এই মুহূর্তে হয়তো স্টেজ বা কালকের এই সমাবেশ কিভাবে হবে সেই প্রস্তুতি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা এখানে এসে যে দেখলাম প্রচুর দলের নেতাকর্মী, তৃণমূলের কর্মীরা, বিশেষ করে কিছু কিছু নেতা আছেন, তবে বেশিরভাগই তৃণমূল কর্মীরা এই পার্টি অফিসের সামনে ভিড় করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পার্টি অফিস থেকে মাইকিং করে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখানে ভিড় করবেন না। পুলিশও কিছুক্ষণ পরপর মাইকিং করে এবং তারা কিছুক্ষণ পরপর বাঁশি বাজিয়ে লোকজনদেরকে সরিয়ে দিচ্ছে পার্টি অফিসের সামনে থেকে। এবং বিএনপি অফিসের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে কালকে যেহেতু সমাবেশ, আজকে এখানে আপনারা কেউ ভিড় করবেন না, হয়তো ভিড় করবেন না, ইভেন ইউটিউবারের কাছে যেন কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয় এবং এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেন পুলিশ উত্তেজিত হয়ে ওঠে বা পুলিশ তাদেরকে সরিয়ে দেয়, এই ব্যবস্থা যেন না হয় সেই ব্যাপারে বারবার বলা হচ্ছে। এখন পর্যন্ত স্টেজ বানানোর জন্য কোনো তৎপরতা আমরা এখন দেখিনি। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে বেশ কিছু চেয়ার এসেছে আগামীকালকের জন্য হয়তোবা। তবে আপনাকে বলে রাখি যে পুলিশের কড়া নিরাপত্তা আছে। কিছুক্ষণ পরপর পুলিশ মাইকিং করে লোকজনদেরকে রাস্তা ছেড়ে যেতে বলছে। এবং আপনাকে বলে রাখি যে হক্সবের সামনে, বিএনপি অফিসের পশ্চিম পাশে হক্সবের সামনে একটি জলকামান রেডি করা আছে এবং পল্টন পুলিশ যেই মসজিদ, সেই মসজিদের পিছনে মসজিদের সামনে একটি জল কামান রেডি করা আছে এবং প্রচুর দুই পাশে বিএনপি অফিসের সামনে এবং বিএনপি অফিসের উল্টা পাশে বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশের উপস্থিতি আছে। এখন আসলে তারা সুযোগ পাইলেই স্লোগান দেওয়া শুরু করে। এই জন্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন
আসলে এখানে ভিড় না করে এবং স্লোগান না দেয়। দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন কতটা উৎসুক হয়ে আছে কালকে সমাবেশকে সামনে রেখে, এবং পুলিশও বলছে যে আপনাদের যেহেতু কালকে সমাবেশ আপনারা কালকেই আসেন, কিন্তু তারপরে তারা এই জায়গা ছেড়ে যাচ্ছেন না। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আগামীকালের মহাসমাবেশের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। পাল্টাপাল্টি সমাবেশ নয়, বরং বিএনপির সন্ত্রাস আর নৈরাজ্য মোকাবেলায় সতর্ক অবস্থানে থাকতে এই দেশের তরুণ ও যুব সমাজ শান্তির সমাবেশের ডাক দিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বক্তারা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সমাবেশের নামে বিএনপি আবারও সন্ত্রাস করলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার সমাবেশের অনুমতি পাওয়ার পর সেখানে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। সমাবেশ স্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগের 3 অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এর আগে এক সংবাদ সম্মেলনে এই 3 সংগঠনের নেতারা বলেন, ঢাকা এবং ঢাকার বাইরের কয়েক লাখ তরুণ এই সমাবেশে অংশ নেবে। বাংলাদেশের জনগণের জানমালের ক্ষতি করে যারা রাজনীতি করতে চায়, যারা গণতন্ত্রের লাইসেন্স দিয়ে সন্ত্রাসী রাজনীতিকে বৈধতা দিতে চায়, এবং আমরা এই 3টি সংগঠন একত্রিত হয়েছি লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য। সন্ত্রাসীরা যেন বিনা চ্যালেঞ্জে পার না পায় এবং যারা এই ধরনের হত্যাকু ষড়যন্ত্রে রাজনীতি করতে চায় তাদের স্থায়ী পরাজয় যেন আমরা নিশ্চিত করতে পারি, এবং যে কোনো মূল্যে বাংলাদেশের যে সাংবিধানিক রাজনীতি, আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি, সেটার জন্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। বিএনপি জামাতকে বলবো যে ঠিক আছে, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন, কিন্তু সমাবেশের নামে যদি উচ্ছৃঙ্খলতা কিংবা যানবাহনের ক্ষতি, সরকারি সম্পত্তির ক্ষতি করেন, বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ বলে থাকবে না, রাজপথে আপনাদের দাঁত ভাঙা জবাব দিবে। এর আগে বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোনো আন্দোলন বা নৈরাজ্য করে বিএনপির এক দফা আন্দোলন সফল হতে দেবে না জনগণ। গোয়েন্দা সংস্থার যে তথ্য আছে যে বিএনপি সমাবেশ থেকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নাশকতামূলক কর্মকাণ্ডে যেতে পারে, সেই ধরনের যদি কোনো পরিকল্পনা থাকে বিএনপির এবং সেই ধরনের যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা আমি মনে করি যেটা ভুল পদক্ষেপ হবে। কারণ এ ব্যাপারে সরকার কঠোর, যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা হবে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে বদ্ধপরিকর। রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড এটা কখনোই বরদাস্ত করা হবে না। বিএনপি সংবিধান মেনে নির্বাচনে আসার ঘোষণা দিলেই কেবল সংলাপ সমঝোতা হতে পারে বলে জানান মাহবুবুল আলম হানিফ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠনের শান্তি সমাবেশের প্রস্তুতির খবর রাখছেন সহকর্মী মাইনুল শোভন। সেখানকার অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শোভন, সমাবেশস্থলের প্রস্তুতির কাজ কেমন দেখছেন এবং কালকের সমাবেশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলছেন? যেহেতু সমাবেশের জায়গা নিয়ে একটা সংশয় এবং দোলাচল ছিল, কিন্তু বিকেলে সেই সংশয় কাটার পরে অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার চূড়ান্ত জায়গা ঠিক হওয়ার পরে কিন্তু জোরে সোরে শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে কর্মীরা তারা মঞ্চকে প্রস্তুত করার জন্য পুরোপুরি পূর্ণ উদ্যমে তারা কাজ করছেন এবং আশা করছেন যে সকালের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে, মঞ্চ নির্মাণের কাজ। যেহেতু মঞ্চ নির্মাণ নিয়ে একটি সংশয় ছিল, সেহেতু একটু দেরিতেই শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ বলা যায়, কিন্তু সেটি সকালের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা। এই মঞ্চ যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনি জানেন শর্ত দেওয়া হয়েছে 23 দফা, এবং সেই শর্তে উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সমাবেশ শুরু হওয়ার 2 ঘন্টা আগে এখানে কোনো জনসমাগম উপস্থিত হতে পারবে না। সেই হিসাবে তারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ নেতারা যে এখন থেকে অনেক সময় বাকি আছে সমাবেশ শুরু হওয়ার, এবং এই সময়ের মধ্যেই পুরোপুরি মঞ্চ নির্মাণের কাজ তারা শেষ করতে পারবেন। আওয়ামী লীগের বিএনপি সমাবেশ আছে, মহাসমাবেশ আছে, এবং তার বিপরীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের এই সমাবেশ, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে এটিকে পাল্টা সমাবেশ বলা হচ্ছে না। তারা বলছেন তাদের রাজনৈতিক ভাষায় যে বিএনপি যে রাজনৈতিকভাবে যে দুর্বৃত্তায়ন শুরু করেছে, যে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, তার বিপরীতে শান্তি
ধারা যাতে অব্যাহত থাকে সে লক্ষ্যেই তারা রাজপথে আছে এবং সে লক্ষ্য নিয়েই তারা প্রত্যেকটি সমাবেশের বিপরীতে তারা শান্তির পক্ষে সপক্ষে তারা সে সমাবেশ করছেন। তো এখন পর্যন্ত মঞ্চ নির্মাণের কাজ আছে। এই মুহূর্তে এখানে কোনো ধরনের কোনো একটি জিনিস জারি রাখা পর্যন্ত যে এখানে কোনো কেন্দ্রীয় নেতা এখানে উপস্থিত নেই, তবে আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ড পর্যায়ের কিছু নেতা তাদের তদারকিতেই এখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে। কিন্তু এই সামগ্রিকভাবে এই পুরানা পল্টন এলাকার জীবনযাত্রার মধ্যে কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করছি না। একটি অনেক জনসাধারণের মনে অনেক ধরনের সংশয় আছে যে আগামীকালকের বিএনপি সমাবেশ এবং তার বিপরীতে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সমাবেশকে ঘিরে কোনো ধরনের কোনো অরাজকতা তৈরি হবে কিনা, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে তারা সে ধরনের কোনো অরাজকতা তৈরির আশঙ্কা তারা দেখছেন না। বিএনপি যদি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে তার বিপরীতে তারা শান্তিপূর্ণভাবে সেটি প্রতিহত করার সক্ষমতা তাদের রয়েছে এবং সেজন্যই তারা রাজপথে আছে। আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোকে জনদুর্ভোগ সৃষ্টি না করে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সমাবেশ থেকে জনদুর্ভোগ বা সহিংসতা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সচিবালয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সরকার থেকে কোনো বাধা নেই, তবে রাস্তা পরিহার করে দুদলকেই সমাবেশ করার আহ্বান জানান তিনি। দুটি সমাবেশে কাছাকাছি হওয়ায় রাজপথে না আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনসভা কে কখন করবে সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। সমাবেশের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মাদক বিরোধী দিবস নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। বলেন, দেশে মাদকের ব্যবহার বন্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে সরকার। জানেন, দেশে মাদকের প্রবেশ বন্ধে কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি তারা আজকে করতে চেয়েছিল, আমরা বলছি যে আমরা কোনো ক্রমেই কোনো রাস্তার মধ্যে আমরা করতে দেব না, সমাবেশ করতে দেব না। তারা সরিয়ে নিয়ে আগামীকাল করবেন তারা জানিয়েছেন, সেটাও আমরা বলবো তারা রাস্তা পরিহার করার জন্য, মানে যদি না করেন সেটা যেন কোনো দুর্ভোগ সৃষ্টি না করেন, সেইখানে দুর্ভোগ সৃষ্টি করলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। আমরা যারাই করবেন, যারাই আমাদের যেই দলই করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এটাই আমাদের মূল কথা। আমরা অফিসিয়ালি জানি না, আমরা অফিসিয়ালি দুটো দলকেই এখনো বলতেছিলাম যে মাঠে যদি না করতে পারা মানে তাদের কোনো অসুবিধা থাকে, পরবর্তী সিদ্ধান্ত তারা যেটা করবে সেটা আমরা বিবেচনা করব। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। 2023 সালের এই প্রতিবেদনে আইএমএফ থেকে বাংলাদেশের $33 লাখ ঋণ নেওয়া, রিজার্ভ সংকট, দুর্নীতি ও সহিংসতার বিষয়গুলো উঠে এসেছে। বলা হয়েছে 2023-এর শেষে বা 2024 সালের শুরুতে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বাড়তে পারে। 2018 সালের ডিসেম্বরে পার্লামেন্টে 300 আসনের মধ্যে 289-তে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হলেও ব্যাপক কারচুপি, ব্যালট বক্স ভরা এবং প্রার্থী ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে তা ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচন পূর্ববর্তী হয়রানি এবং সহিংসতার বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের সভা, শোভাযাত্রা ও গণসংযোগে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই পদ্ধতিতে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও দমন পীড়নে বিরোধী দলকে কোণঠাসা করে রাখায় সুশীল সমাজের উদ্বেগের কথাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনার বিবৃতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র সহ 13 মিশন প্রধান ও রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ প্রকাশের ঘটনাটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে বুধবার সংবাদ সম্মেলনে উঠে আসে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের প্রধান সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, একটি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, সেটা হচ্ছে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। দেশটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য সেটাকেই সমর্থন করে।
And I will note, though, that we've always emphasized the importance. একটি বিষয় গুরুত্ব দিয়ে বলবো, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি পারস্পরিক অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চয়তা দেয়া হয়েছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাদেরও লক্ষ্য, এই মর্মে প্রধানমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তা আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ইটালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে মন্ত্রী পরিষদ সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট রোমের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টা 40 রোম ফিউমিনিসো বিমানবন্দর ত্যাগ করে। জাতিসংঘ কৃষি ও খাদ্য কর্মসূচির আয়োজনে ইটালির খাদ্য সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইটালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এই সফরে ইতালির সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের। ইটালি প্রবাসীদের নাগরিক সম্বর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় 2 আগস্ট। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেছে আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের এই তারিখ ঠিক করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার সকল অভিযোগ প্রমাণিত। তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে দুদক। তারেক রহমানের আইনজীবীর দাবি, রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলার 56 সাক্ষীর মধ্যে 42 জন সাক্ষ্য দিয়েছেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় সর্বোচ্চ শাস্তি 10 বছরের সর্বোচ্চ কারাদণ্ডের বিধান রয়েছে। যে আইনটা সেইটার প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তিনি কোনোভাবেই উপস্থিত হননি এবং তার স্ত্রীও উপস্থিত হননি। সেই কারণে মাননীয় আদালত অনুপস্থিতিতে তার বিচার করতে বাধ্য হয়েছেন এবং এই বাধ্যতার কারণে 42 জন সাক্ষী আমরা উপস্থিত করেছি এবং 42 জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মনে করি এই অপরাধ আমরা প্রমাণ করতে পেরেছি। ডক্টর জোবাইদা রহমান, তার স্ত্রী এবং তারেক রহমানের আমরা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি। পলিটিক্যালি রাজনৈতিকভাবে আজকে সারা বিশ্বে জনাব তারেক রহমানের অবস্থানের কারণে, জনাব তারেক রহমানের জনপ্রিয়তার কারণে, আজকে সারা বিশ্বের কারণে আজকে এই মামলা তারা তড়িঘড়ি করে সরকার রায় দেওয়ার জন্য প্ল্যান করে আসছে। এই দেশে আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই। এই দেশের মানুষ আজকে কলঙ্কিত পজিশনে, আজকে সরকার দেশের মানুষকে কলঙ্কিত করেছে এবং সারা বিশ্বে আজকে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। যার জন্য আমরা মনে করি এইখানে কোনোভাবেই ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ বলে আছে বলে আমরা মনে করি না। ডেঙ্গুতে আজ সারা দেশে মারা গেছে 10 জন, আর নতুন করে আক্রান্ত হয়েছে 2361 জন। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সংক্রমণের দিক দিয়ে ডেঙ্গুর একটি হটস্পট রাজধানীর বাড্ডা এলাকা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মেরুল বাড্ডার অলিগলিতে সারা বছরই পানি জমে থাকে, আর জমে থাকা পানিতেই এডিস সহ মশার অবাধ প্রজনন। সাইদুল ইসলামের ক্যামেরায় আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। হাসপাতালে সিট পাননি, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপথ্য সেবন করে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। ঢাকা উত্তরের 5টি হটস্পটের একটি বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুই। গত 4 দিন ধরে জ্বর, পেটে ব্যথা, বমি, লুজ মোশন সহ নানা সমস্যায় ভুগছেন। 2 দিন আগে টেস্টে ধরা পড়ে ডেঙ্গু। একটা প্রাইভেট হসপিটালে দেখাইছি, হ্যাঁ ডেঙ্গুটা ধরা পড়ছে। আর সিট না থাকার কারণে আমরা ওখানে করতে পারিনি, শিফট হতে পারিনি। 3 থেকে হলো প্রায় ডেঙ্গু হওয়ার জন্য। তাই আজকে গেছিলাম উদ্দেশ্য হাসপাতালে ভর্তি করাবো, তাই হাসপাতালে ভর্তি নাই, কোনো বেড নাই। তাই বেড নাই থাকার কারণে আমি এখন পার্সোনাল ডাক্তার দেখাইলাম। দেখার পর উনি লিখে দিল, সব ফাইল দেখলো, দেখার পর লিখে দেওয়ার পর ওই অনুযায়ী ওষুধ কিনলাম। ঘনবসতিপূর্ণ এলাকাটির অনেকেই ডেঙ্গু আক্রান্ত।
এলাকার পোস্ট অফিস গলি সহ আশপাশের অনেক গলিতে জায়গায় জায়গায় জমে থাকা পানিতে মশার লার্ভা ভেসে থাকতে দেখা যায়। আমার নাতি এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আমি নিশ্চিত যে সব ময়লার পানির কারণে ডেঙ্গু তৈরি হয়, এগুলো থেকেই হয়েছে। আমি এখানে হাসপাতালে যেতেছি। এই জায়গায় পানি জমে থাকে, মশার কারণে আমাদের ডেঙ্গু, ঘরে ঘরে আমরা এই অবস্থা, রাস্তায় অসুস্থ জ্বরে পড়ে গেছি। এই যে আমি প্রেগনেন্ট রোগী, রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারি না, অনেক কষ্ট হয়। রিক্সায় উঠলেও অনেক ঝাঁকি লাগে। পচা পানির কারণে অনেক মশার উপদ্রবও বাড়ছে, সেই পরিমাণে মেডিসিন দেওয়া হয় না। ডেঙ্গুতে যা মানুষ মারা যাচ্ছে, কিছুদিন আগে শুনলাম যে ডেলিভারি রোগী মারা যাচ্ছে। এখন আমার বাসা, আমার মেয়ে ডেলিভারি রোগী থাকে। এখন আমি এই মুহূর্তে অবস্থা একটা টেনশনে আছি যে ডেঙ্গু নিয়ে, যে কোন সময় কখন কি একটা হয়ে যাবে। সারা বছরই এখানে পানি জমে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। এদিন বড় দুই দলের রাজনৈতিক কর্মসূচি থাকলেও ফল প্রকাশে সমস্যা হবে না বলে জানিয়েছে আন্তঃবোর্ড সমন্বয় কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। 28 জুলাই ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে সরকার। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 20 লাখের বেশি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে অতিরিক্ত সক্রিয় রাষ্ট্রদূতদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদের সম্পাদিত দেশ এগিয়ে যাচ্ছে বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বইয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে কূটনীতিকদের তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ময়লা জিনিস নিয়ে এত ঘাটাঘাটি করেন কেন? তিনি বলেন, রাজনৈতিক দলগুলোরও উচিত বিদেশিদের এভাবে গুরুত্ব না দেয়া। এসব বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী ইতালি সফরে সে দেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করে নেয়ার জন্য অনুরোধ করেছেন। একই সাথে বাংলাদেশ থেকে নতুন কর্মী নেয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত বা সমঝোতা স্মারক সই হয়নি। আর আপনারা সবসময় ময়লা তুলতে থাকবেন, আপনার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আপনি ভালো জিনিস দেখবেন। শুনেন, আপনাদের কারণে এই বিদেশি রাষ্ট্র অ্যাক্টিভ, আমি বলি এক্সট্রা অ্যাক্টিভ রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকম আভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করে। এটা আপনাদেরও কারণে, এবং এটা একটা সামহাও কালচার তৈরি হয়েছে অনেক দিন ধরে। ইট শুড স্টপ। It is time to stop this sort of nonsense. রাজনীতিবিদরাও তো এটা সব লোকই এটা অনেক দিন ধরে কালচার এটা তৈরি করেছেন। আমরা এই কালচারটা পছন্দ করি না। টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকাল 9:30টায় জাতির পিতার সমাধিসৌধতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এরপর শ্রদ্ধা জানান তার সহধর্মিণী নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার BNFW এ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। অনেক নাটকীয়তা শেষে সমাবেশের অনুমতি বিএনপির। শান্তিপূর্ণ সমাবেশের আশ্বাস মির্জা আব্বাসের। সন্ত্রাস করলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি মাহবুবুল হানিফের। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলা শুনানি শেষ। রায় 2 আগস্ট। ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু। রাজধানীর হটস্পটগুলোতে সারা বছরই জমে থাকে পানি। চলছে এডিস সহ মশার অবাধ প্রজনন। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এসএসসি পরীক্ষার ফল প্রকাশকাল। প্রধান দুই দলের রাজনৈতিক কর্মসূচি থাকলেও ফলাফল প্রকাশে সমস্যা হবে না, আশা আন্তঃবোর্ড সমন্বয় কর্তৃপক্ষের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকা ধন্যবাদ।